বেশ ভালোই চলছিল, হঠাৎ একটা প্রবলেম তৈরি হলো। 1870 নাগাদ হারাপ্পা সভ্যতার শহরের ধ্বংসস্তূপ আবিষ্কার হলো। সেটাকে একটু চাপা দেওয়ার চেষ্টা কিছুদিন চললো। 1921 সাল নাগাদ তোমার মোহেনজোদারো সভ্যতার ধ্বংসস্তূপ উঠে আসতে আরম্ভ করলো। এবার একটু ফাঁপড়ে পড়তে আরম্ভ করলেন ইংরেজরা, কারণ এই বোঝাই যাচ্ছে এই সভ্যতাগুলো বেশ পুরনো, বেশ প্রাচীন এবং বেশ উন্নত, কারণ একদম বেশ ভালো রকম প্ল্যান্ড একটা আরবান সিস্টেম, রাস্তাঘাট, তোমার ড্রেনেজ সিস্টেম, বিল্ডিং, মেইন সিটি এরিয়া, তারপরে তোমার টার্সিয়ারি এরিয়া, নানা রকম অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা ইত্যাদি নানা রকমভাবে ওরা দেখছেন যে একটা বিরাট সভ্যতা। এবং প্রসঙ্গত তোমরা এখন জানো যে ওই মোহেনজোদারো হারাপ্পার মধ্যে আর ওই সভ্যতা আটকে নেই, বিস্তীর্ণ এলাকা জুড়ে হরিয়ানাতে রাখিগাড়ি থেকে শুরু করে হরিয়ানারই অন্যান্য জায়গায় ওই তোমার এই সিন্ধু সরস্বতী সভ্যতারই আরও প্রাচীন প্রাচীন নিদর্শন বেরিয়ে আসছে এখন। যাই হোক, 1921 সালে যখন মোহেনজোদারো আবিষ্কার হলো, ইংরেজরা একটু বিপদে পড়লো। এই যে বলা হচ্ছিল না যে আর্যরা এলো সব বুনোরা ছিল, এবার তো বুনোরা বলতে তো এরকম সব শহর তৈরি করেছে তারা, তাতে আর তো বুনো বলা যাচ্ছে না, তাই তো কেউ নিশ্চয়ই ছিল। তাহলে কারা ছিল? তখন ওরা এই দ্রাবিড় কনসেপ্টটা ওদের তৈরি করতে হলে আরম্ভ করলো ওরা, যে দ্রাবিড় সভ্যতার নিদর্শন এই মোহেনজোদারো হারাপ্পা ইত্যাদি ইত্যাদি, যারা খুব শান্তিপ্রিয়, এত শান্তিপ্রিয় তারা কখনো যুদ্ধ ফুদ্ধ করতো না বা যুদ্ধ করতে জানতো না। চিন্তা করো অ্যাবসার্ডিটিটা, একটা সভ্যতা যারা অত ডিটেল ইন্ট্রিকেট একটা শহর তৈরি করতে পারে, তারা যুদ্ধ করতে জানে না। এখন অবশ্য আবিষ্কার হয়েই গেছে, দেখাই যাচ্ছে যে বড় বড় দুর্গ, ফোর্ট, যেগুলো অবশ্যই বহিরাগত আক্রমণের জন্য ওই সমস্ত শহরগুলোতে ছিল, সেগুলো এখন প্রমাণ হয়ে গেছে। যাই হোক, এরা যুদ্ধ করতে জানতো না, এরা চাষবাস করতেও জানতো না। আশ্চর্য, এত বড় শহর করতে জানে, আর খায় কি? জঙ্গলে গিয়ে শিকার করে দেখুন জ্যান্ত ধরে নিয়ে এসে আগুন জ্বালিয়ে খাচ্ছে নিশ্চয়ই, তার মানে কারণ আর্যরা এসে তো চাষবাস শেখাচ্ছে এদের মতে, এদের গল্পটার মতে। যাই হোক, আর্যরা এলো, আর্যরা খুব যুদ্ধ করতে পারতো, শুধু বেদ উপনিষদ বলতে পারতো না, যুদ্ধ করতেও পারতো। এরা একদম সেই শহর টহর ধ্বংস করে দিল, সমস্ত দ্রাবিড়দের তাড়িয়ে তুড়িয়ে একেবারে দক্ষিণ ভারতে পাঠিয়ে দিল, নিজেরা উত্তর ভারতে বসলো। কারণ 3500 থেকে বেশি পিছনো যাচ্ছে না। যে কেন 3500 থেকে বেশি পিছনো যাচ্ছে না? কারণ অনেকেই হয়তো বিশ্বাস করবে না যে বাইবেলের মতে, এবং খুব আধুনিককাল পর্যন্ত এটা খ্রিস্টান দুনিয়া সবাই মনে করত, এখনো কট্টররা মনে করে যে যিশু জন্মানো 4004 বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, মাত্র 4004 বছর আগে, অর্থাৎ আজ থেকে 6004 বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে থিওলজিস্টদের মতে, বিবলিক্যাল খ্রিস্টান ধর্মের মতে, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক সবাই। 7 দিনে ঈশ্বর পৃথিবী তৈরি করলেন, তারপরে অ্যাডাম তৈরি হলো, অ্যাডামের পাঁজর দিয়ে ইভ তৈরি হলেন, যার জন্য পাঁজর দিয়ে তৈরি হলেন বলে ইভের কোনো আত্মা নেই, সোল নেই। তারপরে তারা নির্বাসিত হলেন সেই স্বর্গদান থেকে। এইটা টাইম লাইনটা মাত্র 6000, ব্যাপারটা বোঝো। তারপরে তোমার এই 6000-এর পর 2000 যেতে যেতে তোমার পুরো পৃথিবী পাপে পঙ্কিলে ভরে গেল, ঈশ্বর প্রচণ্ড রেগে গেলেন, নোয়াকে বললেন যে নোয়া, তুমি একমাত্র আমার ভক্ত, তোমাকেই একমাত্র আমি ভালোবাসি, তুমি এবং তোমার ফ্যামিলি এবং জীব জন্তু সবাইকে একটা একটা করে মানে জোড়া জোড়া নিয়ে এসো, এটা ওই আর্ক তৈরি করো, একটা বিরাট একটা জাহাজ তৈরি করো, করে সেখানে তুমি মানে সুরক্ষিত থাকো, বাদ বাকি পৃথিবী আমি ধ্বংস করে দিচ্ছি। নোয়া ঠিক তাই করলেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল, অর্থাৎ সমস্ত জীব জন্তু মানুষ টানুষ পুরো পৃথিবী, খুব ইম্পর্টেন্ট এটা, পুরো পৃথিবী শেষ। তার মানে আসলে নোয়া থেকে শুরু হচ্ছে সভ্যতা, অ্যাকর্ডিং টু বাইবেল, অ্যাকর্ডিং টু
ক্রিশ্চিয়ান থিওলজি। এবার নোয়ার পরে আসছেন এব্রাহাম থেকে ধীরে 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 যিশু 2000 বছর পূর্বে। তাহলে আর্যরা যদি বাইরে থেকে এসে থাকে অনেক বছর আগে, না নোয়া অবধি বা নোয়ার আগে চলে গেলে তো হবে না, কারণ নোয়া থেকে তো পৃথিবী আবার নতুন করে শুরু হয়েছে। আমরা সবাই তো নোয়ার বংশধর। এটা খুব বর্ডার লাইন কেস হয়ে যাচ্ছে না? তাই জন্য 3.5 আগে কিছুতেই আর আর্যরা পিছিয়ে মানে নিয়ে যাওয়া যাবে না আর্যদের। যে 10,000 বছর কি 15,000 বছর কি 7,000 বছর 6,000 বছর বললে বিপদ। তাহলে পুরো বাইবেল, ক্যাথলিক, ভ্যাটিকান সিটি সবই তো বসে যাবে একদম। ততদিন বসতে আরম্ভ করে দিয়েছে, কারণ জড়বিজ্ঞান দিয়ে ডারউইনের তত্ত্ব, এভলিউশন তত্ত্ব আসতে আরম্ভ করে দিয়েছে। ডারউইনের তত্ত্বে কোথাও বলা নেই যে মানুষ আলাদা করে এসেছে পৃথিবীতে। ধীরে 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 এভলিউশনের মাধ্যমে মানুষের শরীর তৈরি হয়েছে। এটাই ডারউইন তত্ত্ব বলছে, এটাই বিবর্তনবাদ। আর এখানে তো 7 দিন, ঈশ্বরের মাত্র 7 দিন লেগেছে। একেবারে তোমার গাছপালা, আকাশ, সূর্য, চন্দ্র, জঙ্গল, পাহাড়, পশু পাখি, লাস্ট দিন মানুষ, খুব কম টাইম লেগেছে। এভলিউশনের অত সময় তিনি দেননি। তাহলে ডারউইনের বিবর্তনবাদ এবং মহাকাশ নিয়ে তখন যা কিছু গবেষণা চলছে, ফিজিক্স নিয়ে যা কিছু গবেষণা চলছে, পরিষ্কার তখন খ্রিস্টান দুনিয়ার সায়েন্টিস্টরা, ইন্টেলেকচুয়ালরা বুঝতে পারছে যে এই থিওলজিটা চলবে না, এই বাইবেলের এই স্বর্গোদ্যান গল্পটি, ঈশ্বরের এই সৃষ্টি 6,000 বছর আগে চলবে না। সুতরাং অ্যাকচুয়ালি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি কিন্তু গবেষকরা, পণ্ডিতরা বুঝতে পারছেন যে আর্যরা বাইরে থেকেই আসুক বা ভেতর থেকেই আসুক, যাই হোক থাক না কেন, এই সভ্যতা এবং এই সংস্কৃতিটা অনেক অনেক পুরনো। কিন্তু সেটা স্বীকার করা সম্ভব নয়। যেভাবে হোক দেখাতে হবে যে আমরাই শ্রেষ্ঠ আর এরা নিকৃষ্ট। যেভাবে হোক এটা দেখাতে হবে। যতটা সম্ভব মিথ্যেটাকে চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। আর্য জাতি তৈরি করো, দ্রাবিড় জাতি তৈরি করো, আরও তৈরি করো। রেস প্রোফাইলিং করা হলো, অনেকেই আজকে এগুলো জানে না। একদম ওখানকার পণ্ডিতেরা এসে মানুষকে অবজার্ভ করে করে জাতের মানচিত্র তৈরি করা হলো। ভারতে কতগুলো জাত পাওয়া গেল জানো? 2387টা জাত। 2387 দেখো, 2387টা জাত ওরা খুঁজে পেল। কিসের ওপর বেস করে জানো? কিসের ওপর ভিত্তি করে? নাকের শেপ, স্কিনের রং। কতটা অ্যাবসার্ডিটি, কতটা অবাস্তবতা। তখনও জেনেটিক সায়েন্স আসেনি। আজকে তোমরা সবাই জানো, আমরাও জানি যে নাকের শেপ তো ছেড়েই দাও, স্কিনের রঙের সাথেও জাতের কোনো সম্পর্ক নেই। আমরা সবাই এটা জানি। আর মোটামুটি এটাও এখন আমাদের জেনোম ম্যাপিং দিয়ে জেনে গেছি যে উপমহাদেশের পুরো যারা রয়েছে তারা বেশিরভাগই জেনেটিক ফ্যামিলির দিক দিয়ে দেখতে গেলে এক। অর্থাৎ আমরা জাতি যদি বলি, জাতিগতভাবে আমরা মোটামুটি এক। কিছু মিল মিশ হয়েছে, এখান থেকে ওখান, এখান থেকে ওখান হয়েছে। এবং মিলমিশের চেহারাটাও বলে দিই, কার্ল মার্কস একটা জায়গায় বলেছেন, 1858 সালে তিনি বলেছেন যে ভারতের নিজস্ব কোনো ইতিহাস নেই। ভারতের ইতিহাস শুরু হচ্ছে এই অনুপ্রবেশকারী আগ্রাসীদের দিয়ে। এটা কার্ল মার্কসের কথা, যিনি কোনোদিন ভারতবর্ষে আসেননি, যিনি কোনো ভারতের ধর্ম সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, বা সংস্কৃতি সম্বন্ধে। তার দু একজন ইংরেজ বন্ধু ছিল যাদের কাছ থেকে তিনি ভারতের কথা আবছা আবছা শুনেছিলেন। যাই হোক, তার এটা হচ্ছে নিজস্ব কথা। এবং তাহলে ভারতের যা কিছু সভ্যতা, যা কিছু শিক্ষা, ইতিহাস, সব কিছু ওদের থেকে এসেছে। কিন্তু আজকের গবেষণা, বর্তমান দিনের যে ফাইন্ডিংস, তাই দেখা যাচ্ছে যে বাইরে থেকে ভেতরে যদি কিছু এসে থাকে সেটা হচ্ছে অসভ্যতা, আর ভেতর থেকে পৃথিবীর সর্বত্র যদি কিছু ছড়িয়ে থাকে সেটা হচ্ছে সভ্যতা ভারতের। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা বলার দরকার ছিল।
এইবার আমি আরেকটা দিক বলবো, এই আর্য বহিরাগত তত্ত্বটা কেন গুরুত্বপূর্ণ ওদের কাছে। এটা আমি বারবার বলছি, এটা আমি দরকার হলে 50 বার বলবো। যেমন ওই সরকার বা মিডিয়া যেমন ঘন্টায় 50 বার করে করোনা বলছে, দরকার হলে 50 বার বলবো যে আর্য বহিরাগত তত্ত্ব শুধুমাত্র আমাদের মিথ্যে ইতিহাস তৈরি করে দেওয়া নয়, ওদের জন্য, নিজেদের জন্য একটা মিথ্যা সভ্যতার পরিচয় তৈরি করে দেওয়া। এটা ওদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা ধারণা করতে পারি না, কারণ আমরা ওদের ব্যাপারে খুব জানি না। ওরা আমাদের ব্যাপারে অনেক কিছু জানে। প্রত্যেকের একটা নিজস্ব গর্বের জায়গা থাকা দরকার হয়। স্পেনের গর্বের জায়গা ছিল মানে মধ্যযুগের মহিমা, যখন স্পেনে ইনফ্যাক্ট ইসলামিক শাসন, সেই সময় স্পেনের প্রচণ্ড উন্নতি হয়েছিল, সেটা স্পেনের একটা বেশ গর্বের জায়গা। ইতালির গর্বের জায়গা হচ্ছে রেনেসাঁ, তাদের শিল্প সংস্কৃতি সব কিছু। ফ্রান্সের গর্বের জায়গা হচ্ছে তাদের রেভলিউশন, তাদের বিখ্যাত ফ্রেঞ্চ রেভলিউশন। তারা কোনো কিছুর সাথে লিবার্টিকে কম্প্রোমাইজ করবে না, স্বাধীনতাকে কম্প্রোমাইজ করবে না। ফ্রান্সের এটা নিজের ন্যারেটিভ, নিজের জায়গা। ব্রিটেন বা ইংল্যান্ড তারা নিজেদের জায়গাটা তৈরি করছে, তখন এম্পায়ার, পৃথিবীর 3 ভাগ ব্রিটেনের তখন আমলে, এটা ব্রিটেনের একটা গর্ব, তারা নিজেরাই তৈরি করছে নিজেদের গরিমার জায়গাটা। জার্মানির কোনো গরিমার জায়গা ছিল না, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাই এদের সবার জন্য একটা তৈরি হয়ে গেল আর্য ছাতা, যাতে সবাই বুঝতে পারে, সবাই যাতে মনে হয় যে আমরা সবাই আসলে সাদা চামড়াগুলো, ফর্সাগুলো সবাই আমরা আর্য ছিলাম, সবচেয়ে উন্নত, সবচেয়ে বিবর্তিত, আমাদের জ্ঞান বিজ্ঞান দর্শন সবচেয়ে সাংঘাতিক। আজকে যাকে আমরা আমেরিকান বলি, সব হোয়াইট আমেরিকানস, যে যারা ইনফিলট্রেটার্স, যারা 20,000 বছরের মায়া এবং অ্যাজটেক সভ্যতা কচুকাটা করে শেষ করে দিয়ে যারা ওই দেশটাকে তৈরি করেছে, সেই সাদা চামড়ার আমেরিকানরা, তারাও পেয়ে গেল আর্য তত্ত্ব। ওদের নিজেদের গ্র্যান্ড ন্যারেটিভটা পেয়ে গেল যে আমরা ছিলাম। তাই এটা জাস্টিফাইড যে ইউরোপ থেকে যে গিয়েছিল ভারতকে শিক্ষিত করতে, এটা দরকার ছিল। এটা খুব বোঝাটা খুব দরকার। যদি আমরা বেশি বলতে আরম্ভ করি বা আমাদের ইতিহাস চর্চা সব কিছু, এটা তো পুরো পৃথিবীর ইতিহাসে চলে আসবে, তাই না? যে আর্য বলে কোনো জাতি ছিল না এবং আর্য বলে কোনো 3,500 বছর আগে কেউ আসেনি ভারতে। আর্য একটা সংস্কৃতি, আর্য একটা সভ্যতা, এবং বহু প্রাচীন কাল থেকে বিবর্তিত হয়েছে এই সভ্যতা, এই সংস্কৃতি। তার ভালো মন্দ সব কিছু নিয়ে, সেই তর্কের মধ্যে আমি যাচ্ছি না, সব কিছু নিয়ে সেটা বিবর্তিত হয়েছে। অনেক অনার্য, অনেক কিছু আর্যীকরণ হয়েছে। ঝগড়া করতে আসে মানুষ, দুর্গা তো অনার্য, অবশ্যই অনার্য। তো তাতে কি আমরা মানে মানে লজ্জিত হব? সেই অনার্যকে তো আমরা আর্যীকরণ করেছি, সেটাই তো আমাদের গর্বের জায়গা। অবশ্যই মূল স্রোত ব্রাহ্মণ্য ধর্ম, যে তার থেকে আলাদা ছিল, দুর্গা তন্ত্র আলাদা, তো কালী দুর্গা অন্য ধারা দিয়ে এসেছে, বাংলা থেকে এসেছে, তিব্বত থেকে এসেছে এই তন্ত্র, এবং আর্যীকরণ হয়েছে। সেটা তো দক্ষ যজ্ঞের যে রূপক, সেই রূপকটাতেই দিয়ে তো বোঝা যায়। শিবকে ছাড়া চেষ্টা করা হচ্ছিল, হলো না, শেষ পর্যন্ত সব ধ্বংস হওয়ার উপক্রম হলো, শিবকে গ্রহণ করতে হলো। তাই জন্য আর্য সংস্কৃতি, আর্য জাতি নয়, সংস্কৃতির মধ্যে সে ইনক্লুড করে নিতে পারে, তার অত বড় জায়গাটা রয়েছে। আজকে ধরো আমি বিদেশি, আমি একটা বারমুডা পরে আছি এবং টি শার্ট পরে আছি, আমার সামনে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, আমি গিয়ে হ্যান্ডশেক করে বলছি হাই রবি, অনার্য সংস্কৃতি। আমি যদি তাকে প্রণাম করে, একটা ভারতীয় পোশাকে তাকে প্রণাম করে, তার সামনে হাঁটু গেড়ে বসি, বলি খুব ভালো লাগছে, সৌভাগ্য আপনাকে দেখতে পেলাম, আর্য সংস্কৃতি। অনার্য মানে খারাপ নয়, ওটা ওদের মতন, কাঁটা চামচ দিয়ে খাই আর টিস্যু পেপার ব্যবহার করি, করতে করতে যদি আমি এখানকার মানুষের সাথে মিশে আমি যদি এখানকার মতন পাঞ্জাবি ধুতি পরতে আরম্ভ করি আর জল ব্যবহার করতে আরম্ভ করি, আর্যীকরণ হচ্ছে, আমি আর্য হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা জাতির সাথে কোনো প্রশ্ন নেই তো, এখানে তো তর্কের কোনো তো ব্যাপার নেই। দুর্গা যদি কোনো এককালে অনার্য হয়ে থেকে থাকেন, ভেরি গুড, দুর্গা বহিরাগত। বহিরাগত মানে কি?
পুরো পৃথিবী তো বহিরাগত। একদম শুরু হয়েছিল তো ইস্ট আফ্রিকাতে, তাহলে ইস্ট আফ্রিকার কিছু মানুষ ছাড়া পুরো পৃথিবী তো সবাই বহিরাগত। তা যাই হোক, তা কিভাবে তোমার ব্রাহ্মণ্য শক্তিকে ধীরে ধীরে তোমার শেষ করে দেওয়া হচ্ছে, এবং ইউরোপিয়ানরা বা ইংরেজরা তোমার একটা গল্প তৈরি করতে পারছে যে আমরা তো এখানে অত্যাচার করতে আসিনি, আমরা তো এখানে চুরি করতে আসিনি, আমরা তো কিছু হরণ করতে আসিনি, আমরা তো একটু অন্ধকারে পড়ে রয়ে গেছে বেচারা, তাদের একটু উন্নত করতে এসেছি, তাদেরকে একটু আলো দেখাতে এসেছি, তাদের একটু শিক্ষা সংস্কৃতি দিতে এসেছি। এটা প্রথমবার আসিনি, আগেও তো এসেছিলাম। আজ থেকে ৩,৫০০ বছর আগে, যিশুর থেকে ১,৫০০ বছর আগে এসে এখানকার সমস্ত লোকেদের, এখানকার সভ্যতা সব কিছু ধ্বংস করে দিয়ে, লড়াই টড়াই করে আমরা নিজেদের বেদ উপনিষদ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা দিয়ে একটা চেষ্টা করেছি ভালো কিছু করার। কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার লোকালদের সাথে একটু মিলেমিশে আমরা একটুখানি করাপ্ট হয়ে গিয়েছিলাম, আবার সেই ব্যাকওয়ার্ড হতে আরম্ভ করেছিলাম। মানে রক্তের মধ্যে বিষ ঢুকে গিয়েছিল, বিশুদ্ধ যে সাদা চামড়া যে নীল রক্তটা, সেটার মধ্যে একটুখানি পেটি ভারতীয় নেটিভ কিছু বিষ ঢুকে গিয়েছিল। তাই জন্য আমাদের আবার আসতে হলো। এত অন্ধকার হয়ে আছে দেশটা, আবার আসতে হলো। এবং এই জিনিসটা তোমার তৈরি হতে হতে তারপর যখন ইংরেজরা পুরো ভারতকে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি সম্পূর্ণ ধরে ফেলেছে মোটামুটি, এবং সবচেয়ে বড় কথা এই ব্রাহ্মণ্য শক্তিকে হার্ট করতে গিয়ে বারবার সেটাকে আঘাত করে ভারতের নিজস্ব ব্রাহ্মণ্য শক্তিটাকে মোটামুটি নিজেদের হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলতে পেরেছে। তার দিনে ভারতীয়রা একটু শিক্ষিতরা ইংল্যান্ড যেতে পারলে পড়তে যায়। আজকে যখন আমি দেখি যে যখন ছেলেরা মেয়েরা একটা চাকরি পেলে পড়তে যায়, আমার মনে পড়ে ঠিক এইটাই কলোনিয়ালিস্টরা তৈরি করে গিয়েছিল। ওদের হয়ে চাকরি করো, ব্যবসাটা ওরা করবে, মুনাফাটা ওরা নেবে, তুমি শুধু চাকরি করবে আর কিছু চিন্তা করবে না, বাড়ি যাবে, সংসার করবে, বেশ আরাম করবে, তোমাদের রীতিনীতি অনুষ্ঠান নিয়ে থাকবে, আবার কালকে আসবে, ঘড়ি ধরে আসবে, ঘড়ি ধরে যাবে, তোমার কোনো দায় নেই, তোমার কোনো চিন্তা করতে হবে না, ঝুঁকি নিতে হবে না। এই পুরো কলোনিয়াল মানসিকতা, চাকরি পাওয়াটাই, ধরো একটা, বাকি ভারতের কথা ছেড়ে একটা বাঙালির কাছে, একটা ছেলের কাছে চাকরি পাওয়াটাই জীবনের চরম এবং পরম। কবে একটা চাকরি পাবো, তাই না? এই মানসিকতাটা এটা একদমই ছিল না, একেবারেই ছিল না। আমার যদি জায়গা থাকে, আমার যদি জমি থাকে সামান্য, সেইখানে স্বাধীনভাবে প্রকৃতির মধ্যে থেকে আমি আমার জিনিসটা আমি করব, ইনোভেট করব, ভাববো, কল্পনা শক্তি কাজে লাগাবো, একদম অন্যরকম ব্যাপার ছিল। যাই হোক, আমি সেই তত্ত্বের মধ্যে আর যাচ্ছি না। যখন মোটামুটি এটাকে ধরে নেওয়া হয়েছে, এবার ভয়টা হচ্ছে যে যদি ভারতীয়রা সবটা মেনে না নেয়, যদি রুখে দাঁড়ায়, যদি যুদ্ধ করে, যদি মারামারি করে, তখন যেটা আমার 5 নম্বর পয়েন্ট ছিল, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ অহিংসা, অহিংসার দেশ। রামায়ণ বুঝলো কি, ও তো মিথ্যে, ও তো রূপকথা। রাম রাবণের যুদ্ধ, কি রাম কত বড় যোদ্ধা, ও তো অস্তিত্ব নেই, মিথোলজিক্যাল। শ্রীকৃষ্ণ মিথোলজিক্যাল, ও ঘটেইনি কিছু। গীতাতে তিনি অর্জুনকে যুদ্ধ করতে বলছেন। অর্জুন ইনফ্যাক্ট মানে গান্ধীর মতন কথা বলছিলেন যে কী হবে এই রক্তক্ষয়, কী হবে এই অশান্তি, কী হবে এই যুদ্ধ করে, আমি বনে গিয়ে তপস্যা করব। তাকে রীতিমতন শ্রীকৃষ্ণ ধমকালেন, বকলেন, ভর্ৎসনা করলেন, করে তিনি শেখালেন অর্জুনকে। আমরা যদি মোটামুটি আজকের প্রসঙ্গটার মধ্যে থাকতে চাই, যে যুদ্ধের কর্মটাকে কি করে একটা যোগের কলায় রূপান্তর করা যায়, কারণ অর্জুনের ওটাই প্রকৃতি, অর্জুনের ওটাই স্বভাব। যাই হোক, সুতরাং শ্রীকৃষ্ণ যেই কাল্পনিক হয়ে গেল, অতএব ওটা থাকলোই না, ওটা গেল, কোনো প্রয়োজন নেই তার। তো তারপরে এবার তোমার
ইতিমধ্যে আরও কিছু আছে। ইতিহাসে তোমার শিবাজি আছেন, রানা প্রতাপ আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, সুহেল দেব আছেন, নারী পুরুষ বীর বীরাঙ্গনা অনেক আছেন যারা ক্রমাগত মুঘলদের এগেনস্টে রেজিস্ট করে গেছে। অনেক অনেক ঘটনা আছে ইতিহাসে, সেইগুলো যতটা সম্ভব ধামাচাপা দাও, সেগুলোকে কম করে দেখাও, ছোট করে দেখাও, খাটো করে দেখাও। একদম না দেখালে আবার চলবে না, কারণ সেগুলো এতটা গ্লেয়ারিং তাকিয়ে আছে এতটা আমাদের দিকে। ক্রমাগত সব মানে ভারতীয়রা ক্রমাগত কিন্তু যুদ্ধ করেই গেছে, কোনো না কোনোভাবে রেজিস্ট বা প্রতিরোধ চালিয়েই গেছে। যতটা সম্ভব সেটাকে খাটো করো, সেটাকে কম দেখাও। সিপাহী বিদ্রোহটা আসলে হচ্ছে এই স্বাধীনতার প্রথম যুদ্ধ, সেটাকে সিপাহী বিদ্রোহ বলা, সিপাহী মিউটিনি বলা। এই গল্পটা ইংরেজরা তৈরি করলে কিছুতেই খাত্র শক্তির যে একটা লড়াকু ব্যাপার আছে, শুধু রাজন্য শক্তির কথা বলছি না, রাজনীতি কথাটা বলছি না, ওটা একটা দিক খাত্র শক্তির। আর একটা দিক হচ্ছে লড়াই করব, ছাড়বো না, চেষ্টা করে যাব, ওদের অস্ত্রে ওদেরই ঘায়েল করব। এই জায়গাটা কি করে দাবানো যায়, কি করে এখানে দুর্বল করা যায়, তা ওরা খুঁজে পেলেন মহাবীর জৈন, ওরা খুঁজে পেলেন গৌতম বুদ্ধ, এবং ওরা আজকের জন্য খুঁজে পেলেন, বর্তমানের জন্য খুঁজে পেলেন একজন অহিংসা ন্যারেটিভের প্রতিমূর্তি, অনেকটা তাঁদেরই তৈরি করা মহাত্মা গান্ধী। যে মহাত্মা গান্ধী বলছেন যে অন্যান্য ধর্মে বা যখন মুসলমানরা বা খ্রিস্টানরা যদি যুদ্ধ করে ওটা ঠিক আছে, ওটা ওদের ধর্মে অ্যালাউড, আমাদের হিন্দু ধর্মে এটা অ্যালাউড নয়। আশ্চর্য, পুরো দেশ শুনছে তার কথা। সেটাও একটা, সবাই শুনছে না, অনেকেই বিরোধ করছে, নেতারা অনেকেই বিরোধ করছেন। আমাদের দেবদেবীদের হাতে যে এত অস্ত্র সম্পূর্ণ ইগনোর করা হচ্ছে। শিবের হাতে ত্রিশূল, বিষ্ণুর হাতে যেমন শঙ্খ আছে, পদ্ম আছে, তেমন গদা আছে, চক্র আছে। মা কালীর হাতে খাড়া আছে, দুর্গার 10টা হাতে 10টি অস্ত্র রয়েছে। অর্থাৎ পুরো ইন্ডিকেশনটা কি, বার্তাটা কি, যে কাপুরুষতাটা কখনোই ধর্ম হতে পারে না। যুদ্ধের সময় যুদ্ধ করতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, ওদের অস্ত্রে ওদের ঘায়েল করতে হবে। সুতরাং ভারত হচ্ছে অহিংসার দেশ, এটা আমরা আজও বলতে খুব গর্ববোধ করি। সারাক্ষণ বিদেশে, ইউরোপে, আমেরিকাতে সারাক্ষণ ইন্ডিয়া নন ভায়োলেন্স বলে বলে আমাদের বোকা বানানো হচ্ছে, আমাদেরই প্রশংসা করা হচ্ছে, আমরা প্রশংসায় গলে যাচ্ছি, ওরা দেখছে আমাদের গলে যাওয়াটা, ওরা বুঝছে এইটাই তো চাই। এই দেখো লড়াই করার ক্ষমতাটা মেরে দিলাম, নন ভায়োলেন্ট, কি সুন্দর নন ভায়োলেন্ট তোমরা, গল্পটা তৈরি করে করে। তাই জন্য আমরা বড় হব বা বড় হয়েছি, বা অনেকেই আজকে বড় হয় গান্ধীকে নিয়ে গৌরব মনে বোধ করতে করতে, আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লজ্জা বোধ করতে করতে, তাই না? এই গান্ধীজির যে অহিংসার যে হিপোক্রেসিটা, সেটা তোমরা সবাই জানো। তিনি বাধ্য করেছেন, তিনি জোর করেছেন 1.3 মিলিয়ন, 13 লক্ষ ভারতীয় জওয়ান সৈনিক প্রথম বিশ্বযুদ্ধে যেন ইংরেজদের হয়ে যুদ্ধ করেওছে। শুধু প্রথম বিশ্বযুদ্ধেই মারা গেছে তোমার 75,000 ভারতীয় সৈন্য, এবং আরো অনেকে আহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2.5 মিলিয়ন, 25 লক্ষ অহিংস গান্ধীর নির্দেশে। তিনি কিন্তু সৈন্যদের বলেননি যে তোমরা রাস্তায় শুয়ে অসহযোগিতা আন্দোলন করো, তিনি কিন্তু বলেননি তোমরা জার্মানদের কাছে গিয়ে জেল ভরো আন্দোলন করো, তিনি কিন্তু বলেননি যে তোমরা যুদ্ধের সময় সত্যাগ্রহ করো, অনশন শুরু করো, একবারও কিন্তু বলেননি তিনি। তিনি বলছেন যুদ্ধ করো, ইংরেজদের হয়ে মরো,
ইংরেজদের জেতানোর চেষ্টা করো। হিপোক্রেসিটা, কপটতাটা। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে কংগ্রেসের অন্যান্য নেতারা বারবার বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এই সুযোগ আপনি ভারতীয় সৈন্যকে অংশগ্রহণ করতে বলবেন না। ইংরেজরা তখন বাধ্য হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঝামেলায় বাধ্য হবে তড়িঘড়ি ভারত ছাড়তে। বলো না না, এটা অনৈতিক হবে। ইংরেজরা কত করেছে আমাদের জন্য, ওদের প্রতি এরকম ধরনের অকৃতজ্ঞ একটা আচরণ করা কি ঠিক হবে? এটা ঠিক হবে না, এটা অনৈতিক হবে। এটা উনি বলছেন। অহিংসার দেশ ভারত, সেই অতজন ভারতীয় সৈন্য দুটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্ট্যাটিস্টিক্স বলছি, যত ভারতীয় সৈন্য যুদ্ধ করেছে পুরো মিত্র শক্তির প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সব সৈন্য মিলিয়ে টুগেদার তার থেকে সংখ্যাটা বেশি ভারতীয় সৈন্যদের, অনেক বেশি। অর্থাৎ অ্যালাইড ফোর্সেস টুগেদার, তাদের সবার থেকে ভারতীয় সৈন্যদের সংখ্যাটা বেশি। ইংরেজ শাসনে 200 বছরে ইংরেজরা 111টা যুদ্ধ করেছে, আর সব যুদ্ধ ভারতীয় সৈন্যদের সেনাদের নিয়ে করেছে। দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ে এই যে অবদান ভারতীয় সৈন্যদের, এই অবদানটা তারা বাধ্য হয়ে, তাদের প্রভুর সেবা করতে হয়েছে, তারা বাধ্য হয়ে করতে হয়েছে তাদের। যাই হোক, তবুও যে ভারতের একটা অবদান, পুরো ইউরোপে একটাও স্মৃতি সৌধ বা মেমোরিয়াল নেই। সম্প্রতি বলা হয়েছে, ওদের পার্লামেন্টে বলা হয়েছে এটা নিয়ে, ইংল্যান্ড বলছে হ্যাঁ আমাদের করা উচিত ভারতীয় সেনাদের স্মৃতিসৌধ। কেন বলা হয়েছে? কারণ ওদের বোঝানো হয়েছে, ধরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি গান্ধীজির কথা না শোনা হতো এবং ভারতীয় সৈন্যরা যদি পার্টিসিপেট না করত, তাহলে খুব সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কাছে হারতে হতো এবং তাহলে আজকে হয়তো পুরো ইউরোপ জার্মানির কলোনি হয়ে যেত। এইটা যখন ওদের বলা হলো, তখন বলে হ্যাঁ হ্যাঁ তাই তো, ভারতের তো সত্যি অনেক অবদান। তো যাই হোক, এই অহিংসা তত্ত্বের সাথে আরেকটা কথা বলিনি। আমি তো বললাম যে রামায়ণ, মহাভারত এগুলো সবই অলৌকিক, মানে সবই বুজরুকি, সবই মিথ্যা, ফ্যান্টাসি, গল্প, সাহিত্য, মিথোলজি। যারা বলে তারাই বলে রাম রাবণের যুদ্ধ হচ্ছে আর্য দ্রাবিড়ের যুদ্ধ। তুমি একই নিঃশ্বাসে বলছো এটা কল্পনা, আবার পরের নিঃশ্বাসে তুমি এর মধ্যে ইতিহাস খুঁজে নিচ্ছ। রাম রাবণ মানে আর্য দ্রাবিড় যুদ্ধ, আর্য দ্রাবিড় তত্ত্ব, রেশিয়াল ডিস্টিংশন, রেশিয়াল বৈষম্য তুমি খুঁজে পাচ্ছ। এই হচ্ছে পঞ্চম যেটা মিথ্যে, যেটা আজও চলছে। এবং এইগুলো কার্যকরী করার জন্য ইন্ডোলজি, আমি যখন ধরো স্কুলের ছাত্র ছিলাম বা কলেজের ছাত্র ছিলাম, তখন জেনেছিলাম যে পৃথিবীর বহু দেশে, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে খুব ইন্ডোলজির চর্চা হয়। প্রত্যেকটা প্রিমিয়ার যে ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বড় বড় ইন্ডোলজি সেকশন আছে। আমি নিজে জার্মানিতে দেখেছি বিরাট ইন্ডোলজি সেকশন। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, স্পেন, বড় বড় সব ইন্ডোলজিস্ট আছেন। তখন ভাবতে খুব গর্ব হতো যে দেখেছো পুরো পৃথিবীর ভারত নিয়ে কত আগ্রহ, এরকম মনে হতো। এখন জেনেছি যে এই ইন্ডোলজি যে চর্চা পাশ্চাত্য করে, এটা ভারতকে ভালোবেসে বা শ্রদ্ধায় করে না, এটা ভারতবর্ষকে ভাঙতে করে। ওরা ভারতবর্ষকে নষ্ট করতে ওরা করে। এটা কোনো পূজার ফুল নয়, এটা খাঁড়ার ঘা। এখন জেনেছি। এবং
এটাও লক্ষ্য করেছি যে ভারতের ইতিহাস নিয়ে সাধারণত ভারতীয় পণ্ডিতরা, ইতিহাসবিদরা, শিক্ষাবিদরা, ইন্টেলেকচুয়ালরা, বুদ্ধিজীবীরা যা বলে থাকেন সব এই পাশ্চাত্য ইন্ডোলজির প্রতিধ্বনি। এরা সব এই পাশ্চাত্য ইন্ডোলজির যে চর্চা গত 70-80 বছর ধরে হয়ে চলেছে তার তোতা পাখি, সেটা আওড়ায় আমাদের দেশি পণ্ডিতেরা। এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে, সে কথা আমি আসছি। ইন্ডোলজির অনেকগুলো ওয়েভ গেছে, ইন্ডোলজির এক একটা সময় এক একটা ফ্যাশন এসেছে। ইন্ডোলজির প্রথম ফ্যাশন ছিল মার্কসিজম, এবং তাই জন্যই মার্কসিস্টরা ইংরেজদের সাপোর্ট দিয়েছে, কারণ কার্ল মার্কস মনে করতেন যে হ্যাঁ, ভারতের ভিলেজ ইকোনমিটা ভালো, উনি মনে করতেন। কিন্তু এই ভারতীয়রা তারা হনুমান এবং গরুর পুজো করে, এরা তো একদম মানে অসভ্য। তাই জন্য ইংরেজদের শাসন এদের জন্য ভালো। ভিলেজ ইকোনমি ভালো বলতে অর্থাৎ ভিলেজ, ভারতের গ্রাম স্বনির্ভর, একটা স্বায়ত্ত শাসনের ব্যাপার আছে, মানে তখনকার কথা বলছি। যে মডেলটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন ভারতের পক্ষে আদর্শ, এমনকি গান্ধীজিও বলেছেন, নেতাজিও বলেছেন ভারতের পক্ষে আদর্শ। অর্থাৎ গ্রামকে কারোর দিকে তাকাতে হবে না, সে নিজের মধ্যে থেকে নিজের থেকেই সমস্ত রিসোর্সগুলো পাবে। গ্রাম থেকেই ব্যবসা করতে যেত। বালি চলে যাচ্ছে, বালি উৎসব আজও অনেক জায়গাতে হয় যেখানে সমুদ্র ছিল। বালি, সুমাত্রা, জাভায় চলে যাচ্ছে জাহাজ গ্রাম থেকে। কোনো সেন্ট্রাল কোনো গভর্নমেন্টের কারোর কাছ থেকে কোনো পারমিশনের বা লাইসেন্সের দরকার ছিল না। এটা হচ্ছে গ্রামের স্বনির্ভরতা। গ্রামেই নাপিত আছে, গ্রামেই মুচি আছে, গ্রামেই চাষি আছে, গ্রামেই মাস্টার আছে, গ্রামেই বৈদ্য আছে। অর্থাৎ গ্রাম একটা স্বনির্ভর, গ্রামেই দোকান আছে, গ্রামেই চাষবাস, গ্রামেই শিক্ষা, গ্রামেই অর্থনীতি। গ্রামে গন্ডগোল হলে কোনো কোর্ট, হাইকোর্ট গ্রামেই মোড়লরা বসে মিটিয়ে নিচ্ছে। এই যে একটা গ্রামীণ একটা সংস্কৃতি, যেটা ডিসেন্ট্রালাইজড, সুতরাং কোনো পলিটিক্যাল এন্টিটি আলাদা করে নয়, কিন্তু এটা সাংস্কৃতিক এন্টিটি। নিজের যে ভারত পরিচয়, সেখানে কোনো ভুল নেই। বা সারা দেশে যে একটা শিবের প্রভাব রয়েছে, সারা দেশে যে মোটামুটি একই রকম দেব দেবী, একই রকমের প্রতীক, সব কিছুর প্রভাব রয়েছে, তাতে কোনো ভুল নেই। যাই শুধু ইকোনমি অত তো মানে কার্ল মার্কস দেখেননি, তিনি ইকোনমিক দিকটা দেখেছিলেন যে গ্রামের মডেলটা ভালো, খারাপ নয়, কিন্তু এটা চলতে পারে না, কারণ এটা গরু এবং হনুমানের যেহেতু পুজো টুজো করে। তাই ইংরেজ শাসন এদের জন্য ভালো। কেন ভালো? কারণ ইংরেজ শাসন হলে তবেই একদিন রেভলিউশন হবে, সশস্ত্র বিপ্লব হবে। আর সশস্ত্র বিপ্লবই হচ্ছে কমিউনিজমের একমাত্র কাম্য। এরকম অর্গানিক হয়ে থাকলে বিপ্লব হবে না তো। সুতরাং ইন্ডোলজির প্রথম যুগের যে চর্চা, সেটা সম্পূর্ণ ওই মার্কসিজম, ওই রেভলিউশনের দিকে স্লান্ট করে, ওই দিকে বাঁক নিয়ে তার চর্চা। সেকেন্ড ফেজে এলো যখন দেখছে যে রেভলিউশন এই দেশে হবে না, কোনো দেশেই আর তেমনভাবে আর রেভলিউশন যে হবে না সেটা যখন বুঝে গেল, তখন ইন্ডোলজি এবার নতুন জায়গাটা নিয়ে নিল কলোনিয়ালিজম। অর্থাৎ ভারতে যা কিছু ভালো, শুধু ভারত নয়, ভারত, এশিয়ার বিভিন্ন জায়গায়, আফ্রিকা, যেখানে যেখানে সাহেবরা গেছে, যা কিছু ভালো সব এই সাহেবরা নিয়ে এসেছে, যেটা এতক্ষণ ধরে আমরা খণ্ডন করেছি। সেটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওরাও জেনে গেছে, ওরাও মানতে বাধ্য হয়েছে। বিশেষ করে আমেরিকান এবং ইউরোপিয়ান বামপন্থীরা এবার মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, কলোনিয়ালিজমটা একটা ভয়ঙ্কর জিনিস। শুধু ভারতে নয়, আফ্রিকা, এশিয়া সবাইকে একদম শেষ করে দিয়েছে কলোনিয়ালিজম। শুধু ইউরোপ উঠতে পেরেছে। সুতরাং মোটেও কলোনিয়ালিজম নিয়ে আহামরি করার কিছু নেই। তারা এখন হলো কি, ইন্ডোলজি এবার কলোনিয়ালিজমকে বেশি গালাগাল দিতে আরম্ভ করবে। সাংঘাতিক এখন ওরা সমালোচনা করে ব্রিটিশ সময়টা ভারতে। তার নাম হয়েছে পোস্ট কলোনিয়ালিজম।
ইজম 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 মানে মানুষের তৈরি করা, বাদ মানেই মানুষের তৈরি করা, ব্রাহ্মণ্যবাদ মানুষের তৈরি করা, ব্রাহ্মণ্য ধর্ম সর্বজনীন। যাই ইজম, পোস্ট কলোনিয়ালিজম। পোস্ট কলোনিয়ালিজমের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে, হ্যাঁ, ইংরেজরা ভারতে সত্যি সত্যি, ভারত সুপার পাওয়ার ছিল, ভারত খুবই উন্নত রাষ্ট্র ছিল, অর্থনীতি, শিক্ষা, সমাজ, সব দিক দিয়ে, কিন্তু ভারতে সেই সুপার পাওয়ার স্ট্যাটাসটা নষ্ট হয়েছে ইংরেজদের জন্য, ওরা শেষ করেছে। কিন্তু ভারতের এই যে ভালো জায়গাটা ছিল, এইটা ইসলামিক শাসনের জন্য, মুঘল আমলের জন্য। তার আগে কিছু ছিল, এটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। কিছুতেই তোমার বৈদিক যুগটাকে এরা স্বীকার করবে না। বৈদিক যুগ স্বীকার করতে গেলেই ওদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে, ওদের এই আর্য তত্ত্ব নিয়ে টানাটানি শুরু হবে। বুদ্ধকে স্বীকার করতে একটু বাধ্য হচ্ছে, 2000 বছর 2500 বছর পর্যন্ত ঠিক আছে, তার আগে কিছুতেই আর যাওয়া যাবে না। বেশি আগে সবই ভয়ঙ্কর, স্যাভেজ, জঙ্গলি, পোস্ট কলোনি। তারপর এলো পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম ব্যাপারটা কি? এটা খুব ইন্টারেস্টিং। পোস্ট মডার্নিজম মানে হচ্ছে নেশন স্টেট। এটা কিন্তু নেশন স্টেট কনসেপ্টটা কিন্তু খুব আধুনিক, গত মাত্র 150, 200, 250 বছরের ব্যাপার। তার আগে আমরা দেশ বলতে আমরা মনে করি যে নেশন স্টেট, দেশ মানে প্রাচীনকাল থেকে দেশ, দেশ কবে থেকে ভারত, ভারতে কোনো কনসেপ্ট ছিল কিনা, এই ইন্ডিয়া হেন তেন নিয়ে, এটা সব দেশের ক্ষেত্রেই তাই। ভারত বলতে একটা, বা অনেক দেশ বলতে একটা সাংস্কৃতিক অবস্থান, একটা পলিটিক্যালি এইখানে ভারত শুরু শেষ হলো, আর তার লাইনের ওপার থেকে অন্য দেশ শুরু হলো। এই কনসেপ্টটা, এই নেশন স্টেট কনসেপ্টটা সাম্রাজ্যবাদের যুগের সময় থেকে শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর থেকে এটা একদম স্ট্যাটিক করে দেওয়া হয়েছে নেশন স্টেট, যার মূল কথা হলো ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান রিলিজিয়ান, ওয়ান রেস। একটা জাতি, একটা ভাষা, একটা ধর্ম, মানে একটা দেশ, নেশন স্টেট। এবং পোস্ট মডার্নিজমের যে অতি বাম শক্তি, এখানে অতি বামরা বলছি, তারা, তাদের বক্তব্য হচ্ছে যে নেশন স্টেট ভেঙে দিতে হবে। কারণ নেশন বা স্টেট মানে হচ্ছে শোষণের একটা প্রতিষ্ঠান। টেরোরিস্টরা কতটা বা মানে টেরোরিজম করে, তার চেয়ে বড় টেরোরিস্ট হচ্ছে স্টেট। এটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিস্টদের বক্তব্য। এবং বিশেষ করে ভারতের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এখানে তো কোনো প্রশ্নই নেই, এখানে তো নেশন স্টেট বলেই তো কিছু ছিল না, নেই। ভারত তো কোনো নেশনই নয়, এদের বক্তব্য। ভারত তো অনেক অনেক নেশনের একটা জোড়াতাপ্পি লাগানো একটা জায়গা, জিনিস, অনেক অনেক। একটা মাত্র জাতি কোথায়? কত জাতি? একটা মাত্র ভাষা কই? কত ভাষা? একটা মাত্র ধর্ম কোথায়? কত ধর্ম? তাহলে প্রত্যেকটা জাতির জন্য আলাদা দেশ হওয়া উচিত, প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা দেশ হওয়া উচিত, প্রত্যেকটা ভাষার জন্য একটা দেশ হওয়া উচিত। এই পোস্ট মডার্নিস্টদের বক্তব্য। অর্থাৎ ভারতের টুকরো 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 অনেকগুলো দেশ হওয়া উচিত। নেশন স্টেট আগে হোক, তারপর সেই নেশন স্টেটকে তখন ভাঙতে হবে, কারণ নেশন স্টেট ওরা মানে না। তা এটারই আরো বিবর্তিত রূপ। সবকিছুরই তো এভলিউশন হয়, এরও এভলিউশন হয়েছে। এই ইন্ডোলজি চর্চার এই পোস্ট মডার্নিজমের পরে বিবর্তিত রূপ হচ্ছে সাবঅল্টার্ন স্টাডিজ। এখন যেটা চলছে সাবঅল্টার্ন স্টাডিজ। সাবঅল্টার্ন অর্থাৎ বিকল্প, উপবিকল্পর মধ্যে যারা আছে তাদের ইতিহাস
কেউ জানে না, কোনোদিন জানতে পারা যায়নি, তাদের ইতিহাস জানতে হবে। অর্থাৎ যারা প্রান্তিক হয়ে গেছে, একেবারেই প্রান্তিক, যাদের কথা কেউ মনে রাখে না, যে জাত বা যে ট্রাইব বা যে আদিবাসী ইত্যাদি ইত্যাদি, তাদের ইতিহাসটাই আসল ইতিহাস। এইটা বলতে গিয়ে এবার নতুন তত্ত্ব আসছে ইন্ডোলজি সেকশনে ভারতের জন্য। এরা সব বাইরে থেকে আমদানি, এগুলো সব মানে তোমার ইম্পোর্ট হচ্ছে ভারতে। কিন্তু একটাও ভারতীয় পণ্ডিতের মাথা থেকে বার করা নয়, ভারতীয় পণ্ডিতরা শুধু রিপিট করে। আমাদের স্কুল কলেজে বা যা কিছু আমাদের কনফারেন্সে সোশ্যাল মিডিয়াতে আমরা শুধু রিপিট করি এদের কথাগুলো। এই সাবঅল্টার্ন স্টাডিজ আসছে। ভারতের অরিজিনাল বাসিন্দা হচ্ছে মুন্ডারা, দ্রাবিড়রাও বহিরাগত, দ্রাবিড়রা এসেও মুন্ডাদের তাড়িয়েছে, নিজেরা বসেছে, তারপর আবার আর্যরা এসে দ্রাবিড়দের তাড়িয়েছে। যত পেরেছে, এটার পিছনে একটা খুব সূক্ষ্ম বুদ্ধি কাজ করছে, যত পেরেছে টুকরো 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 করো, ভাঙো, খান খান করে দাও, একদম একে অপরের মধ্যে অবিশ্বাস তৈরি করো। ওরাই তৈরি করছে ভাগগুলো, ওরাই ঝগড়া লাগাচ্ছে। দ্রাবিডিজম বলে কিছু নেই। প্রফেসর নাগাস্বামী, যিনি একজন বিশ্ববিখ্যাত অথরিটি, ইতিহাসবিদ, তিনি বিশেষ করে দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে, তিনি বলছেন শুধু তামিলনাড়ুতেই 85,000 মন্দির রয়েছে, তার মধ্যে অন্তত 65,000 মন্দির বেশ পুরনো। তাতে যা দেবদেবী, তার যা স্টাইল, তার যা যা কাহিনী বর্ণিত, সমস্ত কিছু সারা ভারতে যেমন, সেই মন্দিরেও তেমন। কি করে বলা যায় দ্রাবিড় এবং আর্য আলাদা, বা দ্রাবিড় বা সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া আলাদা? উনি বলছেন যে সংস্কৃত থেকেও নাকি তামিল আরো প্রাচীন ভাষা। এই সমস্ত তর্ক ওরা তোলেন। আমি এই কথাগুলো এই জন্যই আলোচনা করছি, আমি চাই যারা একটু মন দিয়ে শুনছেন তারাও যাতে কি উত্তর দেবেন তারা যাতে বুঝতে পারেন। সংস্কৃত থেকেও তামিল প্রাচীন ভাষা, সংস্কৃত পরেও তো সংস্কার করা ইত্যাদি। হ্যাঁ, সংস্কৃত সংস্কার করা বলেই সংস্কৃত নাম পাণিনির সময়। তার আগে থেকে প্রাচীন কাল থেকে ওই ভাষা অনেকবার বিবর্তিত হয়েছে। পাণিনির হাতে তার একটা নির্দিষ্ট ব্যাকরণ এবং স্ট্রিমলাইনিং করা হলো ভাষাটির বিজ্ঞানটিকে রক্ষা করার জন্য। এবং তামিলের সাথে, প্রাচীন তামিলের সাথে সংস্কৃত 40% মিল। আমি বলছি, তামিল স্কলাররা বলছে 40% মিল। একই স্ক্রিপ্ট, একটু রাইট অ্যাঙ্গেলে ঘোরানো, ব্রাহ্মী লিপি। এসেছে কার হাত ধরে? অগস্ত্যর হাত ধরে। সপ্তঋষির এক ঋষি, যিনি বিন্ধ্য পর্বত পেরিয়ে প্রথম দক্ষিণে গেলেন এবং সংস্কৃত, তামিল এবং বিভিন্ন জ্ঞান দক্ষিণে নিয়ে গেলেন। সে অগস্ত্যর পূজা দক্ষিণে আজও হয়। তামিলনাড়ুর যত নাচ, ভারতনাট্যম থেকে শুরু করে যত রীতি নীতি, সবই গুরুকে প্রণাম করে, সবই শিবকে প্রণাম করে। ওদের যত উপবাস, ওদের যত রিচুয়াল, যত সংস্কার, হুবহু সমস্ত ভারতের সাথে মিলে যাবে, কোনো এদিক ওদিক পাবে না। তাহলে কি করে এই পার্থক্যটা করা যাচ্ছে? এই দ্রাবিডিজম, দ্রাবিড় রেস, জাত, আর্য জাত, এই গল্পটা শুধু পলিটিক্যালি বাঁচিয়ে রাখা আছে। ডিএমকে, আইএডিএমকে, দুটো পলিটিক্যাল পার্টি তৈরি হয়ে গেছে। চিন্তা করো, কয়েক দশক ধরে শুধু একটা মিথ্যে গল্পের ওপর। কল্পনা করতে পারো মিথ্যের কত শক্তি? একটা তৈরি করা শয়তানি, একটা চক্রান্ত, একটা ন্যারেশনের কত শক্তি, যে দুটো পলিটিক্যাল পার্টি, পাওয়ারফুল দুটো পলিটিক্যাল পার্টি, এতগুলো দশক ধরে তামিলনাড়ুতে তারা অল্টারনেটিভ করে করে সরকার চালিয়ে যাচ্ছে, শুধু একটা দ্রাবিড় এবং আর্য ডিভিশনটা বিশ্বাস করে। বিশ্বাস ওরা করে না, পলিটিক্সটা করে। ওই প্রফেসরের কাছেই শুনেছি যে তামিলনাড়ুর ঘরে ঘরে মানুষের মধ্যে, সমাজের মধ্যে অ্যাবসলিউটলি কোনো রকম আমরা দ্রাবিড় এই রকম সেন্টিমেন্ট নেই। ভারতীয় সেন্টিমেন্ট, সনাতন সেন্টিমেন্ট, যদি কোনো সেন্টিমেন্ট থাকে, এটা শুধু পলিটিক্যালি শুধু ওপরে ওপরে ভাসিয়ে রাখা একটা সেন্টিমেন্ট। এটা তৈরি করেছে ইন্ডোলজিস্টরা,
এই দ্রাবিডিজম এখনো তৈরি করে যাচ্ছে। উদ্দেশ্য, শাস্ত্রে দেখবে একটা জায়গায় রয়েছে বা কোনো কোনো জায়গায় রয়েছে আর্যবর্ত 1600 জনপদ, মানে 16টা জনপদ ছিল, প্রধান প্রদেশ ছিল। কি চালাকি দেখো, এই 1600 জনপদ শব্দটাকে ব্যবহার করে এরা বলছে ভারতকে অন্তত 16টা টুকরো করতে হবে। এই ইন্ডোলজির চর্চা বিদেশ থেকে তার জন্য ফান্ডিং হচ্ছে। এই ফান্ডিংগুলো বিভিন্ন এজেন্সি থেকে আসছে, পুরো এনজিও অবধি পৌঁছে যাচ্ছে ভারতের কোনায় কোনায়। সব এনজিওগুলো সব ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য, দুর্বল দরিদ্র এদের জন্য কাজ করে যাচ্ছে এই এনজিওগুলো, যারা আসলে তারা কাজ করছে মানুষের মনের মধ্যে, সেই সব জায়গাকার, সেই প্রান্তিক দুর্বল আদিবাসী এই সমস্ত মানুষের মনের মধ্যে একটা ভারত বিদ্বেষ তৈরি করার জন্য। তার জন্য টাকা আসছে, তার জন্য গল্প আসছে, তার জন্য ন্যারেটিভ আসছে ক্রমাগত। দ্রাবিড় স্থান হবে, দলিত স্থান হবে, আদিবাসীদের আলাদা দেশ হবে, নর্থ ইস্টে আলাদা দেশ হবে, মুসলমানদের জন্য আরও একটা দেশ হবে, বাংলা আলাদা হবে। বাংলা ঠিক ভারতের সাথে ঠিক মিশতে পারছে না, আর বাংলা আলাদা হয়ে যেতে হবে। অনেক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নেওয়া অনেক বিপ্লবী দল এই বাংলাকে আলাদা হতে হয় ভারতের সাথে, এই কথাগুলো খুব বলে। এটা তাদের বিপ্লবের একটা মন্ত্র। যা কিছু ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম, ভারতীয় সভ্যতা, ভারতীয় দর্শন, সবই ব্রাহ্মণ্যবাদ, সবই ভয়ঙ্কর, সবই বিজাতীয়, সবই বহিরাগত। আমরা আলাদা, আমরা এদের থেকে নিয়ে বার করে নেব চাইছে। ইন্ডোলজি, পাশ্চাত্য ইন্ডোলজি চর্চা চাইছে, বিশেষ করে বাঙালিরা যেন এইভাবে ভাবে, বাঙালিরা বেরিয়ে যাক। বাঙালিকেই তো ওদের ভয়, বাঙালিরাই তো ভারত বোধ জাগিয়েছে একটা সময়, চেষ্টা করেছে। ঋষি অরবিন্দ প্রথম বলেছিলেন, বারবার বলেছিলেন, এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন, সব বাঙালিরাই চেষ্টা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার তিনি ভারতের ইতিহাস, ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি তার উপর জোর দিয়েছিলেন, সেইটাকে আবাহন করেছিলেন বারবার। বাংলার যে শাক্ত, বাংলার যে শক্তি পূজা আবাহন করেছিলেন দেশের কাজে লাগানোর জন্য, শুধু বাংলার কাজে নয়, পুরো ভারতবর্ষের কাজের জন্য ভারতবর্ষের জন্য লাগানোর জন্য তিনি আহ্বান করেছিলেন। সেই বাংলা আজকে কি নিয়ে পড়ে রয়েছে? এই যে এতগুলো আলোচনা হচ্ছে, কজন বাঙালি এই নিয়ে ভাবছে বা চর্চা করছে? কিন্তু পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠছে কিন্তু, এবং তার নাম দেওয়া হচ্ছে স্বদেশী ইন্ডোলজি। আজ পর্যন্ত ভারত চর্চা শুধু বিদেশিরাই করে গেছে, এইবার ভারত চর্চা শুরু করছে ভারতীয়রা। আরেকটা কথা বলি, এইসব কথা বলতে গেলেই লক্ষ্য করবেন আমাকে খুব ফেস করতে হয়, যে এইসব কথা আমি বলি বা লিখি ফেস করতে হয়, আরে বাবা এ তো তার মানে বিজেপি, তুমি বিজেপির দালাল, তুমি হিন্দুত্ববাদী। সত্যি কথা বলার জন্য কারো দালালি করতে হবে? আর বিজেপি সরকার গত 6 বছর ধরে এই ন্যারেটিভটা পাল্টানোর, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের ইতিহাস চর্চায় একটা লাইন পাল্টানোর চেষ্টা করেছে, যে আমার উপর তোমরা বিজেপির ছাপ্পা দেবে বা কারোর উপর দেবে। একটু পরিবর্তন করার চেষ্টা করেছে কিছু? 6 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শুধু তো গান্ধী চর্চা করে গেছে, গান্ধী স্তুতি করে গেছে, গুজরাটি অস্মিতা দেখিয়ে গেছে, তাই না? তাহলে সব ছাপ্পা দিয়ে লাভ নেই। ছাপ্পা মানে হচ্ছে তুমি আর তর্কে পারছো না, তুমি আর আলোচনায় পেরে উঠছো না, বিতর্কে পেরে উঠছো না, তাই আমাকে বিজেপি, হিন্দুত্ব, আরএসএস বলে কথাটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছো। ওটা করার চেষ্টা করে লাভ নেই। কিন্তু আজকে এই জন্য আমি অনুষ্ঠানটা মানে বলতে পারো ডিজাইন করেছি বা প্ল্যান করেছি,
কারণ বাঙালিরা নাকি চিন্তা করতে পারে, চিন্তাশীল, মৌলিক চিন্তা নাকি করতে পারে। আমি সেটা দেখতে চাই যে বাঙালিরা মিডিয়ার ভাষায় কথা বলছে না, কোনো একটা বাঙালি নিজের ভাষায় কথা বলছে। আমি দেখতে চাই যে স্কুলে যা পড়ানো হয়েছে, কলেজে যা পড়ানো হয়েছে, সেইটাই বাঙালি শুধু রিপিট করছে না, অন্তত নিজে কিছু বলছে, সে নিজের পর্যবেক্ষণ থেকে, নিজের দৃষ্টিশক্তি থেকে কিছু একটা সে বলছে। আমি সেটা দেখতে চাই। যেমন ধরো একটা প্ল্যাটফর্ম, আমি সম্প্রতি জানতে পেরেছি, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তার নাম হচ্ছে আফ্রো দলিত ফ্রিডম প্ল্যাটফর্ম। আফ্রো দলিত, আফ্রিকা দলিত। তার আগে একটা আমি এর প্রেক্ষিতটা বলে নিই। নোয়া, সে যে নোয়া মানে বেঁচে গেলেন একমাত্র, তার 3টে সন্তান ছিলেন। তার মধ্যে তৃতীয় সন্তানের নাম হচ্ছে হামসে। এই হামসে ছিলেন সবচেয়ে বাজে ছেলে। নোয়াকে তিনি একদিন উলঙ্গ দেখলেন, দেখে কিছু উল্টোপাল্টা কিছু মন্তব্য করে ফেললেন। তখন নোয়া তাকে প্রচণ্ড রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন যে যা, তুই বেরিয়ে যা আমার সামনে থেকে, এখন থেকে তোকে আর তোর বংশধরদের চিরকাল কৃতদাসত্ব করে যেতে হবে। তাই যে নোয়ার ছেলে হামসে বেরিয়ে চলে গেলেন, এবং তারই বংশধররা আফ্রিকার কালো, তাই জন্য আফ্রিকান কালোদের কৃতদাস হতে হয়েছে। অর্থাৎ যখন আমেরিকা, ইউরোপ কৃতদাস ব্যবসা শুরু করলো, বলাই বাহুল্য তখন এই কলোনিয়াল যুগে এই ঘটনাটা এই নোয়ার এই সন্তানকে ঢোকাতে হলো ওল্ড টেস্টামেন্টে। তার আগে কৃতদাসত্ব ছিল, শুধু আগে থেকেই তারা জাস্টিফিকেশন শুরু হয়ে গেছে। ধর্মে একটু ঢুকিয়ে দিতে হলো কৃতদাস প্রথাটা। আমেরিকার কৃতদাস তখন লাগতো খুব, দেশটা সবাই তৈরি হচ্ছে। আমেরিকা সাদা চামড়ারা গিয়ে যাদের দেখলো ওখানকার মানুষ, তারা ওখানকার যাদের নেটিভ আমেরিকান বলা হয়, অর্থাৎ প্রাচীন দুটি সভ্যতা, মায়া সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, তাদেরকে কচুকাটা করলো, তাদের সব পুড়িয়ে ফেললো। কিন্তু তাদেরকে কৃতদাস করতে পারলো না, কারণ যারা জমির সাথে সম্পর্ক থাকে, যাদের দেশের সাথে সম্পর্ক থাকে, যাদের একটা সংস্কৃতি থাকে, তারা কৃতদাস হতে পারে না। তুমি যখন কাউকে তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, সেখানে তাকে কৃতদাস করতে পারবে, তার নিজের জায়গায় তাকে কৃতদাস করতে পারবে না। এটা একটা জীবনের নিয়ম। তাই জন্য আফ্রিকা থেকে তুলে আনতে আরম্ভ করলো জাহাজে করে করে, একদম ছাগলের পালের মতন, একদম বডি বলে মনে হবে তোমার, জানো যেভাবে পাইল করা হতো ওদের দেহগুলোকে, মানে বডি যেন পাইল করা আছে। আস্তে আস্তে অনেকে মরেও যেত। তাদের দিয়ে ক্ষেতের কাজ, খনির কাজ, চাষের কাজ, ইত্যাদি ইত্যাদি পরিশ্রমের কাজ করানো হলো। করতে করতে অনেকে মরে যেত, অসুস্থ হয়ে পড়তো, বয়স হয়ে যেত, আবার জাহাজ যেত। এর তো খরচা আছে। তখন কোম্পানি তৈরি করা হলো। ওই কোম্পানিতে, যেটাকে স্লেভ ট্রেড বলে, কৃতদাস ব্যবসা বলে, ওই কোম্পানিতে লগ্নি করে রাতারাতি বড় লোক হয়ে গেল ইউরোপের কয়েকটা শহর, যেমন ভেনিস, যেমন প্যারিস, যেমন আমস্টারডাম, খুব ফ্যাশনেবল যে শহরগুলো, ট্যুরিস্ট আকর্ষণ, আজকে রাতারাতি বড় হয়ে গেল, মানে বড় লোক হয়ে গেল, ধনী হয়ে গেল। এত লাভ ওই ব্যবসায়, ওই কৃতদাস নিয়ে আসা নিয়ে যাওয়া, এত লাভ। তাদের মধ্যে অনেক অভিজাত পরিবারের মানুষজন, তারা কোনোদিন কৃতদাস চোখে দেখেনি, কিন্তু শুধুমাত্র ওই ব্যবসায় লগ্নি করে তারা পৃথিবীর সবচেয়ে দামি শ্যাম্পেন খাচ্ছেন, পৃথিবীর সবচেয়ে দামি পেইন্টিং কিনছেন, পৃথিবীর সবচেয়ে দামি নৌকায় তারা ভ্রমণ করছেন। টহরগুলো রীতিমতো ঝাঁ চকচকে হয়ে গেল, এত টাকা আসতে আরম্ভ করলো ওই কৃতদাস ব্যবসা করে। যাই হোক, সেই কৃতদাসরা আর কৃতদাস নেই। এখন তারা কালো আমেরিকানরা এখন পুরোদস্তুর অনেক লড়াই, অনেক সংগ্রাম করে আজকে তারা সম্পূর্ণ আমেরিকান নাগরিক হয়ে উঠেছেন। তাদের সমান অধিকার, সেসব কথা আমরা জানি। কিন্তু এইবার
নতুন গল্পতে আসছি। ইন্ডোলজি, ইন্ডোলজি কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট আমেরিকাতে এবং ইউরোপে। প্রচুর কেরিয়ারের অপশান আছে। ইন্ডোলজি নিয়ে পড়াশোনা করলে, তুমি গবেষণা করলে, তোমার টেপার পাবলিশ করলে খুব রাতারাতি তুমি সফলতার দিকে যেতে পারবে। তোমাকে শুধু ভারতের সংস্কৃতি এবং সভ্যতাকে একটু গাল দিতে হবে, মেইন ব্যাপারটা হচ্ছে তাই। নানা রকম বুদ্ধি বার করতে হবে কি করে ভারতীয় সভ্যতাকে গাল দেওয়া যায়। আর গালটা কোনো রাগ থেকে নয়, গালটা এই বোধটা থেকে যে যদি ভারতীয় সংস্কৃতি আজ যদি জেনে ফেলে ভারত কি বা সংস্কৃতি কি, তাহলে এটাও জেনে ফেলবে যে আমরা কি, সারা পৃথিবী তখন জেনে ফেলবে। তখন ব্যালেন্সটা পুরো টিল্ট হয়ে যাবে। তাই জন্য যত পারে এখানে ফান্ডিং হয় ইন্ডোলজির ওপরে, যত বড় রিসার্চ করো, ক্রমাগত সারা পৃথিবীতে ছড়াও যে ভারতীয় সভ্যতা মানে হচ্ছে জাতপাত, ভারতীয় সভ্যতা মানে হচ্ছে অস্পৃশ্যতা, ভারতীয় সভ্যতা মানে হচ্ছে স্বামীর মৃত্যুর পর বউয়ের আগুনে ঝাঁপ দেওয়া। এটাই এটাই, আর কিছু নয়। এই শুধু কন্টিনিউয়াসলি বলে যাও। যাই হোক, এবং ভাঙো ভাঙো ভাঙো। তো অনেক ব্রিলিয়ান্ট তোমার যেমন কৃষ্ণাঙ্গ স্টুডেন্ট, ছাত্র, তারা যখন ইন্ডোলজি পড়তে আসছে তাদের বোঝানো হচ্ছে যে দেখো কি সাংঘাতিক কৃতদাসত্বের অভিশাপ তোমাদের উপর দিয়ে গেছে, তোমাদের পূর্বপুরুষদের উপর দিয়ে। আজকে তোমরা স্বাধীন, আজকে তোমরা মুক্ত, কিন্তু তোমাদের ভাইরা পড়ে রয়েছে ভারতে, তারাও কৃতদাস হয়ে পড়ে রয়েছে। তাদেরকে মুক্ত করা কিন্তু তোমাদের কর্তব্য। কারা তোমাদের ভাই? ভারতের দলিতরা। আর ওখানে যত উচ্চবর্ণের হিন্দু, তারা হচ্ছে সাদা চামড়া, শ্বেতাঙ্গ। আর দলিতরা হচ্ছে তোমাদের ভাই, কৃষ্ণাঙ্গ। তোমাদের জীবনের এটা ব্রত করে তোলো যে তোমাদের উপর দিয়ে যা হয়েছে সেটা যেন ওদের উপর দিয়ে না হয়। ওদের শেখাও, ওদের জানাও, ওদের বুদ্ধি দাও, ওদের পরামর্শ দাও কি করা উচিত, কিভাবে ওরা স্বাধীন হবে ওই ভয়ঙ্কর শোষণওয়ালা দেশটা থেকে, কিভাবে স্বাধীনতাটা দাবি করবে। সুতরাং এই আফ্রো দলিত ফ্রিডম প্ল্যাটফর্ম পৃথিবীর অনেকগুলো দেশে এদের বড় বড় অফিস, কানাডাতে আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে। নিয়মিত এই আমেরিকান কৃষ্ণাঙ্গ স্টুডেন্টরা, টিচাররা ইন্ডোলজির, তারা ভারতের এই সমস্ত ব্যাকওয়ার্ড দলিত এলাকাতে আসেন, আদিবাসী এলাকাতে আসেন কখনো কখনো। এনজিওগুলোর সম্বর্ধনায় তাদেরকে নিয়ে আসা হয় এবং এই বার্তাটা তারা ক্রমাগত দিয়ে যান। এটা একটা উদাহরণ দিচ্ছি। এখন এরা হয়ে উঠেছে, এই দলিতরা হয়ে উঠেছে হামশের তোমার পরের জেনারেশন সন্তান আর কি। এবং যে কথা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে যে ওই স্বদেশী ইন্ডোলজি, এটার একমাত্র উপায় হচ্ছে স্বদেশী ইন্ডোলজি। আমার একটাই অনুরোধ সবার কাছে, যে আজকে শুধু আমার কাছে অনুষ্ঠানটা, এই আলোচনাটা শুনলাম, বাহ অনেক কিছু জানলাম, বাহ ভালো লাগলো, বা যাচ্ছে তাই লাগলো, একদম ভুলভাল কথা বলেছে, ঠিক এইগুলো দিন নয়। কিছু কিছু কাজ করার দিন। আজকে এমন একজন মানুষের স্মরণ করেছি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ঠিক বসে বসে দিবা স্বপ্ন দেখতেন না, এটা ভাবতেন না যে কবে একজন মহাপুরুষ এসে আমাদের দেশটাকে কিছু একটা করে দেবে, ভালো করে দেবে। আমি সমস্ত নেতাজি ভক্তদের তাই দেখি, কবে সেই মহাকাল আসবেন। আমি কিছু করব না, আমি বসে বসে ফেসবুক করব, আমি খাবো দাবো, চা খাবো, নানা রকম দুর্গাপুজো অনুষ্ঠান অংশগ্রহণ করব, জামাই ষষ্ঠী করব। আর একজন কোনো মহাকাল মতন কেউ একজন এসে হঠাৎ একটা ম্যাজিক করে কিছু করবে, আমার কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই। নেতাজি নিজে কিন্তু সেই মানুষটা ছিলেন না, তাই আমাদের কিছু দায় বর্তায়। আমরা সবচেয়ে বড় কথা, ওরা যেটা পারে, ওরা আমাদের সম্বন্ধে নারী নক্ষত্র জেনেছে।
আমরা ওদের সম্বন্ধে কেন জানি না? ওরা এলো, কোন একটা গুরুর কাছে এলো, শাড়ি পরলো, হাতে চুড়ি পরলো, কপালে বিন্দু দিল, শঙ্খ বাজালো, ধূপ ধুনো জ্বাললো, গদগদ হয়ে গেলাম আমরা। দেখো কত আমাদের মতো হয়ে গেল। আমরা কিন্তু তখনও বোঝার চেষ্টা করিনি যে ও কেমন আসলে। সব কিছু গুরুর কাছ থেকে শিখলো, যোগ বলো কি চক্র বলো কি ন্যাচুরোপ্যাথি বলো, প্রাকৃতিক চিকিৎসা বলো, ভেষজ বলো, শিখলো। ফিরে গেল দেশে, প্রথম দু একদিন শাড়ি টাড়িও পরলো, আস্তে আস্তে ফিরে এলো তার নিজের টি শার্ট এবং জিন্সে, ক্লাস শুরু করতে আরম্ভ করলো, একটু লেখালেখি করতে আরম্ভ করলো, আর্টিকেল লিখতে আরম্ভ করলো। প্রথম ভারতীয় শব্দগুলো বলছে, প্রথম স্বীকার করছে যে ভারতে গিয়েছিলাম, গুরুর কাছ থেকে এগুলো শিখেছি, এই আশ্রমে থেকেছিলাম, স্বীকার করছে। আস্তে যখন নাম করতে আরম্ভ করলো, ধীরে ধীরে গুরু এবং ভারত এবং আশ্রম বাদ দিতে আরম্ভ করলো এবং ওই শব্দগুলোর ইংরেজি বার করতে আরম্ভ করলো বা ওর নিজের ভাষায় বার করতে আরম্ভ করলো। করতে ওইগুলো হয়ে গেল ওয়েস্টার্ন কনসেপ্ট। অ্যাপ্রোপ্রিয়েট করা বলে, এটাকে আত্মস্থ করা বলে, হজম করে নেওয়া বলে, ডাইজেশন বলে। এগুলো ওয়েস্টার্ন কনসেপ্ট হয়ে গেল। মাইন্ডফুলনেস ওয়েস্টার্ন কনসেপ্ট, এসেছে বিপাশনা থেকে, ভারতের বুদ্ধের। মাইন্ড সায়েন্সেস, মনে নানা রকম ভূমি কোত্থেকে এসেছে? অরবিন্দের যোগ তত্ত্ব থেকে। এই সমস্ত ওরা এবার আমাদেরকে রপ্তানি করতে আরম্ভ করলো, যে ওদের পাশ্চাত্যের এই সমস্তগুলো পড়ো এবারে, মানে কগনিটিভ সায়েন্সেস, মাইন্ড সায়েন্সেস। এটা আরো অনেক উদাহরণ আছে, অনেক বহু উদাহরণ, যা আজকে যে সমস্ত পাশ্চাত্য দার্শনিকদের নিয়ে আমরা আহা উহু করি। ফ্রেডরিক নিৎসে, তিনি প্রচুর ভারত চর্চা করেছেন, তিনি কখনো শুধু স্বীকার করেননি সেভাবে। এঙ্গেল প্রচুর করেছেন, টি.এস. এলিয়ট প্রচুর করেছেন, ফ্রয়েডের ছাত্র কার্ল জুং, তিনি ভারতে এসে থেকেছেন বছরের পর বছর, রীতিমতন কুণ্ডলিনী চক্র নিয়ে প্রচুর মনস্তত্ত্ববিদের তিনি একজন যাকে বলে নক্ষত্র। তার সপক্ষে একটা কথা বলতে হবে, তিনি শেষ দিন পর্যন্ত ভারতের কাছে ঋণ স্বীকার করেছেন তিনি। কিন্তু তার ছাত্ররা, তার যে স্কুল অফ থট, কার্ল জুংয়ের পরবর্তী যে জেনারেশন, যারা কার্ল জুংয়ের কাছ থেকে এগিয়ে নিয়ে গেছে, তারা আস্তে আস্তে নিখুঁতভাবে ভারত এবং ধর্ম এবং ভারতের শিক্ষা এবং সংস্কৃতিটাকে স্লাইস করে কেটে বার করে দিয়েছে, তাই না? আমরা কিন্তু ওদের বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, অবশ্যই মেলামেশা করা ভালো, সবাই সবার কাছ থেকে শিখবে, কিন্তু আমরা কখনো স্বীকার করবো না আমি কার কাছ থেকে শিখলাম? আমরা জানবো না, আমাদের সোর্সটাকে জানাবো না? এটা কোনো প্রয়োজন নেই। তা যে স্বদেশী ইন্ডোলজি শুধুমাত্র তোমার ওদের এই মিথ্যার উত্তর দিচ্ছে তাই নয়, ভারতের সত্যটাকে আরো স্পষ্ট করে বলছে, খুব সংক্ষিপ্তভাবে। এটা বেশিক্ষণ বলতেও হয় না। সত্যটা কি? সত্যটা হচ্ছে যে ভারতের সভ্যতা বহু প্রাচীন, অন্তত খুঁজতে চলে যাবে 30-35 হাজার বছর চলে যাওয়া যাবে এই সভ্যতা অন্তত। কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু সব ব্যাপারে ভারতের বিরাট উত্থান হয়েছে। আজকে তোমরা জানো যে শূন্য ভারতে আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা নিউমেরিক্যাল ভারত থেকে গেছে, প্রত্যেকটা সংখ্যা। তুমি যদি আগেকার যুগের আরব স্কলারদের নথি দেখো, কারণ পৃথিবী জানে কি যে সংখ্যা এসেছে আরবদের থেকে আর শূন্য এসেছে ভারত থেকে। আরব স্কলাররা বলছে যে ওরা সমস্ত সংখ্যা তত্ত্বটা সবটাই ভারত থেকে পেয়েছে, ভারত থেকে ওরা শিখে গেছে।
সংস্কৃত থেকে আরবিক ভাষায় গেছে, অনেক পরে আরবিক ভাষা থেকে ল্যাটিনে এসেছে। এটা শুধু আমি অঙ্কের কথা বলছি না, সংখ্যের কথা বলছি না, অনেক রকমের বিজ্ঞান ল্যাটিনে এসেছে, ল্যাটিন থেকে বিভিন্ন ইউরোপিয়ান ভাষা এসেছে, যেইগুলো থেকে নিউটন এবং তার সমসাময়িক বিজ্ঞানীরা অনেক কিছু যোগান পেয়েছেন। সন্দেহ হচ্ছে? মনে হচ্ছে আমি একটু বেশি ভারতপন্থী? নিজেরা গবেষণা করুন, নিজেরা দেখুন, এখন খোঁজ নিন আমি ভুল বলছি কিনা। আরেকটা মিথ আমাদের ধারণা, ভারত ধর্মের দেশ। খুব শান্ত সুবোধ বালকের মতন আমাদের বোঝানো হয় ভারত দৈব ভূমি, ভারত ধর্মের দেশ। আজ পর্যন্ত এই স্বদেশী ইন্ডোলজি চর্চার মধ্যে যারা রয়েছেন, তারা যত প্রাচীন গবেষণার জন্য যত প্রাচীন যাটুকু উদ্ধার করতে পেরেছেন, ওরা সংস্কৃত বলতে পারো যত পেরেছে সব চুরি করেছে, কিন্তু ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ কত গুরুত্ব দেয়নি। বিশেষ করে ধরো প্রাচীন তামিল, প্রাচীন তামিল ঋষিরা বোধহয় কিছু একটা বুঝেছিলেন। যাই হোক, প্রচুর প্রাচীন সংস্কৃত ভাষার প্রচুর কিছু তারা প্রাচীন তামিলে অনুবাদ করে রেখেছিলেন, যার জন্য সেখান থেকে দেখা যাচ্ছে যে ধর্ম আধ্যাত্মিকতা এর পার্সেন্টেজ এই সমস্ত শাস্ত্রে 20%, বাদ বাকি 80% কি? গণিত, বিজ্ঞান, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান, স্টেটক্রাফট অর্থাৎ সরকার বা প্রশাসন কিভাবে চালাতে হয়, রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়, ব্যাকরণ, ভাষা, এই সমস্ত বিষয়। তাই জন্যে যে ওরা যেটাতে জোর দিচ্ছেন, আমিও সবাইকে বলবো, বিশেষ করে যারা ইয়াং ছেলেমেয়েরা রয়েছে, যারা জীবনে নিজেদের কেরিয়ার নিয়ে ভাবছো কোন দিকে যাব, আমার একটা সাজেশন, প্রস্তাব, তোমরা এই ভারত চর্চা, প্রকৃত সত্য স্বদেশী ভারত চর্চা, এইটাকে তোমাদের জীবনের একটা লক্ষ্য বেছে নাও, এবং সবটা একসাথে করতে যেও না, যে যেটাকে পারো যে কোনো একটাকে বেছে নাও। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা একটা গবেষণার সাবজেক্ট হতে পারে, প্রাচীন ভারতের বিজ্ঞান, প্রাচীন ভারতের গণিত, প্রাচীন ভারতের স্টিল ইন্ডাস্ট্রি, প্রাচীন ভারতে কিভাবে অসাধারণ দক্ষতায় জিঙ্ককে ডিস্টিল করতে শিখেছিল ভারত, সেই বিজ্ঞান, প্রাচীন ভারতের আর্কিটেকচার, স্থাপত্য, প্রাচীন ভারতের সিটি প্ল্যানিং, কিভাবে শহর নির্মাণ করা হতো, প্রাচীন ভারতের খাদ্যাখাদ্য, প্রাচীন ভারতে মন্দিরের কি ভূমিকা। মন্দির মানে শুধুমাত্র পূজার স্থান নয়, মন্দিরের একটা বিরাট অর্থনৈতিক, শিক্ষানৈতিক, রাজনৈতিক বিরাট ভূমিকা ছিল। মন্দির ছিল সেন্টার। সেই প্রাচীন ভারতে সেই মন্দিরের কি ভূমিকা। প্রাচীন ভারতের বাণিজ্য, এরকম এক একটা দিক নিয়ে গবেষণা করার প্রচুর সুযোগ রয়েছে। এক একটা দিক তোমরা বেছে নিয়ে তোমরা গবেষণায় ঝাঁপিয়ে পড়ো, বেশ বসে থেকো না, এগিয়ে যাও তার দিকে। বাকিদের অনুরোধ করছি যে এই যে মিথ্যা এবং এই যে চক্রান্ত, এর মোকাবিলা করতে হবে বলিষ্ঠতার সাথে এবং যথেষ্ট নিজেকে সশস্ত্র করে নিয়ে। আজকের এই প্রায় 3 ঘন্টা ধরে এতক্ষণ ধরে এত কথা আমি এই জন্যই বললাম, সশস্ত্রীকরণের জন্য বললাম। মানুষের হাতে অস্ত্র আসুক, জ্ঞানের অস্ত্র, তথ্যের অস্ত্র, ধারণার অস্ত্র, শুধু নিজেদের সম্বন্ধে নয়, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে গেছে এতকাল ধরে এবং করছে, তাদের সম্বন্ধে জানতে হবে। তাদেরকে আক্রমণ করার জন্য নয়, তাদেরকে বোঝার জন্য। ইমোশনালি আমার ভারতকে এরকম বলা চলবে না, আমার চোখ দিয়ে জল পড়ছে, এই করলে হবে না। এই খাত্র শক্তিকেই নষ্ট করা দেওয়া হয়েছে অহিংসার গল্প শুনিয়ে। খাত্র শক্তি মানে শুধু মারামারি করা নয়, খাত্র শক্তি মানে শঙ্করাচার্য, খাত্র শক্তি মানে স্বামী বিবেকানন্দ, যেখানে কেউ কোনো বিরুদ্ধ কথা বললে
কি করে উত্তর দিতে হয় তিনি জানেন, শুধু বুদ্ধির জন্য নয়, তার জ্ঞানের জন্য, তার পড়াশোনার জন্য, এবং তিনি ওদেরকেও জানেন। এটাই ছিল স্বামীজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তিনি যেমন নিজের দেশকে জানতেন, তেমন তিনি ইউরোপকে জানতেন, তাদের সভ্যতা জানতেন, কারণ তিনি প্রচুর পড়াশোনা করেছিলেন ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে এবং ওয়েস্টার্ন সায়েন্স নিয়ে। আপনারা যাবেন, আমি বলে দিচ্ছি, ইনফিনিটি ফাউন্ডেশন, যারা এই স্বদেশী ইন্ডোলজি নিয়ে প্রচুর কাজ করছে, ইন্ডিক সিভিলাইজেশন, আমি যার কাছে খুবই ঋণী, রাজীব মালহোত্রা, তিনি 25 বছর ধরে নিরলস পরিশ্রম করছেন। দেশে বিদেশে এখন ভারতীয় পণ্ডিতেরা, স্কলাররা এই খাদ্য শক্তি নিয়ে উঠে পড়ে লেগেছে, এবং এমন এমন তারা তর্ক তুলছেন যে রমিলা থাপার এবং ইরফান হাবিবরা চুপ করে থাকছেন, কোনো উত্তর দিতে পারছেন না। কিছুতেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কত প্রাচীনতা সেটাকে উল্লেখ করছেন না ওরা, এই ইন্ডোলজিস্টরা, বিদেশি ইন্ডোলজিস্টরা। কারণ এখনো পর্যন্ত ওরা বলার চেষ্টা করছেন যে সরস্বতী নদীটা কাল্পনিক, অথচ প্রত্নতাত্ত্বিকভাবে বিজ্ঞানের নমুনাতে সমস্ত ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে যে সরস্বতী একটা বিরাট নদী ছিল, পরে শুকিয়ে গেছে। কতদিন আগে ছিল, কতদিন ধরে শুকিয়েছে, সব এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বেরিয়ে এসেছে। ঋগ্বেদে 65 বার সরস্বতীর নাম উল্লেখ আছে, 2 বার কি 3 বার মাত্র গঙ্গার নাম উল্লেখ আছে। অর্থাৎ যে সভ্যতার কথা আমরা জানতে পাচ্ছি, যেটাকে মহেঞ্জোদারো, হারাপ্পা ইত্যাদি ইত্যাদি ইন্ডাস ভ্যালি বলা হচ্ছে, সেটা আসলে সরস্বতী সভ্যতা। শুকিয়ে যাওয়ার পর মাইগ্রেশন হতে আরম্ভ করেছে, যার জন্য ওটাই ধ্বংসের কারণ। ধ্বংস মানে হচ্ছে কোল্যাপস করে গেছে আস্তে 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 আস্তে, মানুষ আর থাকেনি, সরে গেছে ওখান থেকে, মাইগ্রেট করে গেছে, গাঙ্গেয় উপত্যকার দিকে এসেছে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, দেখবি এখনো বাংলায় এমন এমন ব্রাহ্মণ আছে যাদের বলা হয় সারস্বত ব্রাহ্মণ, অর্থাৎ তারা কোনো এক কালে, প্রাচীনকালে তাদের পূর্বপুরুষ ওই সরস্বতী নদীর ধার থেকে মাইগ্রেট করে এদিকে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এত কিছু, এত কথা বলছি কেন? এত কথা বলছি বোঝাতে যে কোনো আর্য দ্রাবিড় বলে আলাদা কিছু নেই, একটাই সভ্যতা, পুরো ভারত সভ্যতা, এই পুরো উপমহাদেশটা, শুধুমাত্র আজকের ভারতের ম্যাপটা নয়, শুধু উপমহাদেশও নয়। চলে যান ইন্দোনেশিয়া, চলে যান জাভা, বালি, সুমাত্রা, মালয়েশিয়া, এমনকি প্রি খ্রিস্টান গ্রিস, খ্রিস্টান পূর্ব যে গ্রিস, যেটাকে আমরা পেগান বলি বা ওরা পেগান বলে। পেগান মানে একটা গালাগাল, মানে গ্রাম্যভূত। খ্রিস্টান আসার আগে সব অসভ্য পেগান ছিল। পেগান মানে কি? পেগান মানে যারা প্রকৃতি প্রেমিক, পেগান মানে যারা সবাইকে দেবদেবী বলে, প্রকৃতির সমস্ত শক্তিকে যারা দেবদেবী বলে। পেগান মানে যারা মাতৃতত্ত্বকে মানে। কোথায় মিল পাচ্ছি, কার সাথে মিল পাচ্ছি আমরা? এগুলো বৈদিক সভ্যতার সাথে মিল পাচ্ছি না। তাই জন্য স্বামীজি বলেছিলেন তো, যে যেখানে যাচ্ছি সেখানেই তো দেখছি যে শিবের ডমরু বাজছে আর মা কালী নাচছে। কথাটা শুনেই আমরা এখান দিয়ে ঢোকাই, ওখান দিয়ে বার করি, কিন্তু কথাটার গভীরে তো কখনো যাই না। যাওয়াটা তো দরকার, এবং তার জন্য তো পড়াশোনা করা দরকার। ওদের অস্ত্র নিয়ে ওদের সামনে দাঁড়াতে হবে, ওদের অস্ত্রে ওদের ঘায়েল করতে হবে। ওরা এটাই বোঝে, সেমিনার, কনফারেন্স, পেপার পাবলিশ করা, বই পাবলিশ করা, সেই অনুযায়ী সরকারকে বা প্রতিষ্ঠানকে, খ্রিস্টান মিশনারিকে বাধ্য করা, টাকা ইনভেস্ট করা। এই দেশগুলোতে সমস্ত টাকা পাঠাও, সেখানকার এক একটা গোষ্ঠীকে এক একটা এলিনিয়েট করে দাও, নানা রকমের খণ্ড তৈরি করো। আর্য বনাম দ্রাবিড়, উচ্চবর্ণ বনাম নিম্নবর্ণ বা দলিত, আদিবাসী বনাম অন্যরা, শ্রমজীবী বনাম পুঁজিবাদী, নারী বনাম পুরুষ, ব্রাহ্মণ বনাম শূদ্র, ইত্যাদি ইত্যাদি, কন্টিনিউয়াস। গ্রাম বনাম শহর,
না যত রকম পারো গোষ্ঠী 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 ভেঙে 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 টুকরো করে করে এরা নিজেদের মধ্যে লাগিয়ে দাও যুদ্ধ, লাগিয়ে দাও ঝগড়া, গৃহযুদ্ধ। এবং তার জন্য শুধু মুখে বললে তো হবে না, তার জন্য টাকা লাগবে, প্রচার করতে হবে, অর্গানাইজ করতে হবে। সেই পুরো টাকাটা ইন্ডোলজি সেকশনের, এই ইন্ডোলজি চর্চার উপরে বেস করে হচ্ছে। এই অস্ত্রটাই ওরা জানে, এটাই ওদের অস্ত্র। এটাকে মোকাবিলা করতে গেলে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে, এর চোখে চোখ রাখতে গেলে আমাদেরকেও এই পদ্ধতিতে এগোতে হবে। ওই যেটা বললাম, এক একটা সাবজেক্ট নিয়ে এগোতে হবে, পড়াশোনা করতে হবে, পড়তে 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 আস্তে আস্তে লিখতে শুরু করতে হবে, ভাবতে শুরু করতে হবে। তার সাথে সাথে এই ধরনের আলোচনা, এই বিষয়ের উপর আলোচনা, বারবার এরকম ইভেন্ট আয়োজন করো, কিছু একটা করো, বসে থেকো না, আয়োজন করো। যারা এরকম ধরনের কথাগুলো জানে, বলতে পারে, তাদেরকে নিয়ে এসো, শুধু আমাকে নয়, তাদেরকে নিয়ে এসো, বারবার তাদের কথাগুলো শোনো, শোনাও, স্কুলে শোনাও, কলেজে শোনাও, বিভিন্ন একাডেমিক সার্কেলে শোনাও। তর্ক যদি মানুষ করে, করুক, সেই তর্কের উত্তর দাও। তর্ককে অসম্মান করো না, কারোর কোনো মন্তব্যকে বা মতবাদকে অসম্মান করো না, রেগে যেও না। ওরা এটাই চায় যে আমরা রেগে যাব, করে চুপ করে যাব। রেগে যেও না প্রতিনিয়ত। এতটাই রেগে কারা যায়? যাদের কনফিডেন্সের অভাব আছে, যারা সত্য সম্বন্ধে কনফিডেন্ট এবং সত্যকে প্রকাশ করার মতন যথেষ্ট তাদের ভূমি রয়েছে, এবং যারা মিথ্যেগুলো জানে, মিথ্যেগুলো কেন হচ্ছে, সেই মিথ্যেবাদী কারা, তাদের কি উদ্দেশ্য, সেটা যখন কেউ জানে, তখন তো রাগ করার কোনো দরকার হয় না। তখন তো তোমার মুখে হাসি, তখন তুমি আস্তে আস্তে মৃদু করে করে সত্যি কথাটা বলে যেতে পারবে। আর তাই হচ্ছে এখন। স্বদেশি ইন্ডোলজিস্টরাই এখন এই তথাকথিত বামপন্থী প্যারোটিং করা এই সমস্ত তোমার ইন্ডোলজিস্টদের ডেকে আনছে কনফারেন্সে, খুবই শ্রদ্ধা জানাচ্ছে তাদের, বলছে চেয়ারে বসাচ্ছে, তাদের মূল বক্তা করাচ্ছে। তারা গদগদ হয়ে তাদের যথারীতি ভারত বিরোধী বক্তব্যগুলো রাখছেন, ভারত সংস্কৃতি বিরোধী। রাখার পর তাদের খুবই শ্রদ্ধা করে কোয়েশ্চেন আনসার সেশনে নিয়ে আসা হচ্ছে। এবার সেই কোয়েশ্চেন আনসার সেশনে হাসি মুখে এক একটা এমন এমন প্রশ্ন মধুরভাবে করা হচ্ছে যে তারা শেষ পর্যন্ত রেগে মেগে স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হচ্ছেন। কারণ এই সমস্ত সত্যগুলো বেরিয়ে এসেছে এখন। বহিরাগত আর্য তত্ত্ব আজকে 15 বছর হলো খারিজ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঝগড়া করে যাই এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে। কারণ ধর্মের বিরোধ যারা করে, আমি দেখি ধর্মের গোঁড়ামি তাদের মধ্যেই সবচেয়ে বেশি। একবার বলে ফেলেছি আমি, না যে আর্যরা বাইরে থেকে এসেছিল, আমি বলে ফেলেছি তো একবার 15 বছর আগে, আমায় সারা জীবন বলে যেতে হবে তো, সত্য যাই হোক না কেন। একবার বলে ফেলেছি না যে আমি বাম ধারণায় বিশ্বাসী, আমায় সারা জীবন তো বলে যেতে হবে, তাই না? তাহলে ধর্ম কারা? ধর্মের গোঁড়ামি বলছো? কোথায় গোঁড়ামি? কার গোঁড়ামি? আসল গোঁড়ামিটা কোথায়? সত্যের মুখোমুখি হতে চাইছি না, সত্যের আয়নাটা চাইছি না, এটাই তো আসল গোঁড়ামি। দেশের প্রতি আমাদের ঋণ আছে, জানো, ঋষিদের প্রতি আমাদের ঋণ আছে, আমাদের সভ্যতার প্রতি আমাদের ঋণ আছে। আহা, আমাদের দেশ কি মহান, আমাদের কত বিরাট জ্ঞান, সভ্য সংস্কৃতি বলে আমরা বেশ আরামে থাকি, আর বেশি কেন কিছু কিছু করি না। ঋণ বলতে এই ঋণটা মানে হচ্ছে আমাদের এবার কিছু একটা করতে হবে, এগোতে হবে। বিশেষ করে বাঙালি, আমি এই স্বদেশি ইন্ডোলজিস্টদের মধ্যে একটা বাঙালি দেখতে পাচ্ছি না। আমি কাগজে কলমে জার্নালে বা বইতে লেখালেখিতে এই নিয়ে কোনো বাঙালিকে লিখতে দেখছি না তো। আমার দুঃখটা সেই জন্যই হচ্ছে সবচেয়ে বেশি। নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অরবিন্দের বাঙালি, আমি সেই বাঙালিকে আহ্বান করছি। এত কথা আমি সেই বাঙালিকে বলছি, সেই মননকে, সেই বোধকে, সেই বিচারকে, সেই সংস্কৃতিকে, যারা আবার নেতৃত্বে উঠে আসুন। যে নেতৃত্বটাকে এই বিদেশি ইন্ডোলজিস্টরা সবচেয়ে বেশি ভয় পেয়েছে, তাই বাংলাকে কেটেছে ওরা।
সবচেয়ে বেশি ভয় পেয়েছে বাঙালির বুদ্ধি, বাঙালির মননকে। সেই বাঙালি উঠে আসুক, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, যেখানেই হোক না কেন। এই উপমহাদেশের যে সংস্কৃতি, যে ধর্ম, আসুক, মাথা তুলুক। আবার আমার এটাই বক্তব্য, তাই জন্য আমি এত কথা বলছি। এবং আমি চাইছি যে প্রত্যেকে আজকে থেকে, অন্তত আজকে 21শে অক্টোবর আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবস, আজকে থেকে একটা নতুন সংকল্প নিয়ে কাজ শুরু করে দিক। আজ আমি এখানেই শেষ করছি। আমি সবাইকে নমস্কার জানাই।